হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। দাদারা দিদিরা জায়গায় জায়গা থেকে স্বর উঠছে, একই স্বর, এক দাবি, এক স্বর, জাস্টিস ফর আরজি কর। সবাই বলছেন বিচার চাই, বিচার চাই, অভয়ার হত্যাকাণ্ডের বিচার চাই। বিচার কে করবে? কেন সিবিআই? কিন্তু ছত্রে ছত্রে শুরু থেকে যেভাবে প্রমাণ লোপাট হলো তার দায় কার? যে সিস্টেম যেভাবে কোথাও সন্দীপ ঘোষ আড়াল করলো তার দায় কার? জানার দরকার নেই। বিচার চাই, বিচার চাই, বিচার করবে সিবিআই। আরে সিবিআই এলো কবে? সিবিআই কোথা থেকে শুরু করলো তদন্ত? সিবিআই আসার আগে কেন তথ্য প্রমাণ লোপাট করা হলো? কেন যেটা ঘর সেই ঘরের পাশের অংশ ভেঙে ফেলা হলো? কেন বাথরুমের টাইলস তুলে দেওয়া হলো? কারা রয়েছে এর নেপথ্যে? তাদেরকে প্রশ্ন করবেন না? করব না। দাদারা দিদিরা কাউকে প্রশ্ন করবেন না, তারা বলছেন বিচার চাই, বিচার চাই, আরজি করের বিচার চাই। বিচার করবে সিবিআই। ভারী অদ্ভুত গোলক ধাঁধার মধ্যে বোধহয় রয়ে গেছি আমরা। কারণ অভয়ার ধর্ষণ এবং হত্যাকাণ্ড শুধুমাত্র ধর্ষণ হত্যাকাণ্ড নয়, গোটা সিস্টেম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে এখানে। কেন ময়নাতদন্তের পরও অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হলো? তার জবাব কে দেবে? পুলিশ দেবে না? পুলিশ মন্ত্রী দেবেন না? পুলিশ কমিশনার দেবেন না? পুলিশ কমিশনারের পদত্যাগ চাইবেন না? চাইবো না, কারণ চাইলে রাজনীতি হয়ে যাচ্ছে। আমরা শুধু চাই বিচার চাই, বিচার চাই, জাস্টিস ফর আরজি কর, বিচার চাই, বিচার চাই। বিচার চাইটা কিসের জন্য? কার থেকে কার বিচার চাইছেন? যদি সত্যি সত্যি বিচার চান তাহলে তো ধর্ষক হিসেবে একজনকে দাঁড় করিয়ে দিয়েছে রাজ্য পুলিশ, সঞ্জয় রায়। তাহলে কোথাও প্রত্যেকের মনে এটা রয়েছে যে শুধুমাত্র সঞ্জয় রায়কে অ্যারেস্ট করাটাই বিচার পাওয়া নয়। অথচ সমস্যা আছে, পদত্যাগ বলাতে সমস্যা আছে, চোখে চোখ রেখে সরকারকে প্রশ্ন করাতে সমস্যা আছে, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করাতে সমস্যা রয়েছে। পুলিশ কমিশনারের পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে গেলেই আপনি রাজনীতি করছেন। কিন্তু গোটা অভয়া ধর্ষণ কাণ্ডে কোন রাজনীতি কি নেই? কে করবে প্রশ্ন? শুধুমাত্র জাস্টিস ফর আরজি কর চিৎকার করলে আদৌ কি অভয়া সত্যি বিচার পাবে? যদি সত্যি সত্যি অভয়ার ধর্ষককে ফাঁসিতে চড়াতে হয়, ফাঁসি দিতে হয়, তার শাস্তি পেতে হয়, তাহলে কোথাও গোটা সিস্টেমে আরো অনেক অভয়ার এই পরিণতি হওয়ার জন্য সিস্টেম কি খোলা থেকে গেল না? সে প্রশ্নের দায় কে নেবে? সেই প্রশ্নগুলো কে করবে? শুধুমাত্র জাস্টিস ফর আরজি কর এই স্বর তোলার সঙ্গে সঙ্গে সিবিআই বিচার করে ফেলবে? অনেক জায়গা থেকে যেখানে প্রত্যেকে শুনছেন, খোদ সুপ্রিম কোর্টের হিয়ারিং সবাই শুনছেন, কিভাবে প্ল্যান মোতাবেক পরিকল্পনা মাফিক একটু একটু করে সমস্ত এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে। কিন্তু সিবিআই কেন রাখবে? সিবিআই কেন জেরা করবে? সিবিআই কেন এখনো পর্যন্ত পদক্ষেপ নিচ্ছে না? সিবিআই কোথা থেকে শুরু করলো এইটা ভাবার দায় আমাদের নেই, কারণ আমাদের বিচার চাই, বিচার চাই, জাস্টিস ফর আরজি কর। একই দাবি, একই স্বর, জাস্টিস ফর আরজি কর। কেন সেদিনকে অভয়ার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো? প্রশ্ন করবেন না? কেন সেদিনকে শ্মশানে আলাদা করে ফোন করে বলা হয়েছিল পুলিশের তরফ থেকে যে বাকি দুটো বডিকে রেখে দাও, আর একটা বডি যাচ্ছে তাকে আগে পোড়াতে হবে? কেন? এই প্রশ্ন করবেন না আপনারা? এই প্রশ্ন আমরা করব না। শুধুমাত্র আমরা গলা মেলাবো যে একই দাবি, একই স্বর, জাস্টিস ফর আরজি কর, বিচার চাই, বিচার চাই, বিচার দেবে সিবিআই। একটা একটা করে তথ্য প্রমাণ গায়েব করা হয়েছে, কিন্তু কেউ মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইবেন না। চাইলেই নাকি রাজনীতি হয়ে যাচ্ছে। রাজনীতির মধ্যে থেকে আরো একটা অভয়া যাতে না হয় তার জন্য মনে হওয়া দরকার হচ্ছে নাকি যে সত্যি সত্যি সময় এসেছে গোটা সিস্টেমটাকে প্রশ্ন করার। কেন পুলিশ কমিশনারকে তলব করা হবে না? কেন পুলিশ কর্মীদের তলব করা হবে না? ঘটনাচক্রে আজ করা হয়েছে। সিবিআই অফিসার এবার পুলিশ কর্মীদেরও তলব করছেন। শুধুমাত্র এখন স্বীকারোক্তি ছাড়া ভেবে দেখুন তো সত্যি সত্যি সিবিআই এর হাতে আর কি রয়েছে? একটা ময়নাতদন্তের রিপোর্ট
সেটাও নাকি প্রপার নয়। নমুনা সংগ্রহ করা হয়েছে প্রপারলি, উত্তর নেই। ভিসেরা রিপোর্ট অনেক জায়গায় ধোঁয়াশা। যার ধর্ষণ করা হলো, যাকে ভয়ঙ্কর অবস্থায় উদ্ধার করা হলো, যার দুটো পা যে অবস্থায় উদ্ধার হয়েছে, কোনো নারকীয় অত্যাচার ছাড়া ওইভাবে দুটো পা দুটো দিকে ছিটকে যেতে পারে না, তারপরও তার এক্সরে করা হয়েছে কি? পেলভিক বোনে ফ্র্যাকচার হয়েছে না হয়নি, কটা হাড় ভেঙেছে না ভাঙেনি, কি করে বুঝবেন আপনারা? এক্সরে রিপোর্ট রয়েছে আপনাদের কাছে। কিন্তু এই প্রশ্নগুলো করার দায় একটা শ্রেণীর নেই, কারণ তাদের একই দাবি, একই স্বর, জাস্টিস ফর আরজি কর। তারা বিচার চাই বিচার চাই চিৎকার করছেন। আর বিচার কে দেবে? নাকি সিবিআই দেবে, যে সিবিআই এর কাছে আসলে হাতে কিচ্ছু নেই। সিবিআই আসার আগেই সমস্ত সাফ হয়ে গিয়েছে। কেন বারবার ডাকা হচ্ছে, কেন বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? যদিও বাঙালিদের সমস্যা আছে বা বাঙালিদের ওভার কনফিডেন্স রয়েছে, তারা ভাবেন যে তারা সচিন তেন্ডুলকরকেও স্ট্রোক বলতে পারেন, তারা নরেন্দ্র মোদীকেও বলতে পারেন দেশ কিভাবে চালাতে হবে, তারা সিবিআইকেও বলতে পারেন যে অ্যাকচুয়ালি কি কি করা উচিত। কিন্তু ভাবার দায় নেই, পদত্যাগ চাওয়ার দায় নেই, সিস্টেমকে প্রশ্ন করার দায় নেই, সরকারকে প্রশ্ন করার দায় নেই, কিন্তু বিচার চাই আমরা। সত্যি এভাবে বিচার আসবে? আর যদি এভাবে বিচার আসেও, কিসের বিচার হবে? এই সিস্টেমই থাকবে, এই লোকজনই থাকবে, এভাবেই এখানে অঙ্গ পাচার চলবে, এভাবেই একটা নারকীয় পরিবেশ তৈরি করা হবে, এভাবেই যে আরো দুটো তিনটে অভয়া এই ফাঁদে পড়বে না, আরো দুটো তিনটে অভয়ার জীবন শেষ হবে না, তার দায় তার গ্যারেন্টি কে নেবে? সে প্রশ্ন করতে পারছি কি আমরা? আমার মনে হয় ভাবার সময় এসেছে যে আসলে আমরা কি চাইছি এই মুহূর্তে। যদি আমরা চাই যে শুধুমাত্র অভয়ার বিচার, তাহলে রাজ্যের পুলিশ সঞ্জয় রায়কে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আর যদি সত্যি মনে হয় আপনাদের যে না, অভয়া বিচার পায়নি, এখনো শয়তানেরা ঘুরে বেড়াচ্ছে, এখনো সেই নরক তৈরি রয়েছে, যে নরকে আরো অনেক অভয়ার জীবন শেষ হতে পারে, তাহলে একটাই উত্তর রয়েছে, পদত্যাগ। যাই বলেন, দাবি এক, দফা এক, পদত্যাগ পদত্যাগ। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নয়, আমরা তো শুরুই করতে পারলাম না। পুলিশ কমিশনার এখনো পর্যন্ত কেন পদত্যাগ করলেন না? কেন তাকে সরানো হলো না? স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কোনো দায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের, পুলিশ মন্ত্রী হিসেবে কোনো দায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী ভূমিকায় তো না হয় পরে গেলাম। পুলিশ কমিশনারকে কেন তলব করা হলো না? কেন তার একের পর এক বিতর্কিত মন্তব্য, সেগুলোর দায় তিনি কেন নেবেন না? কেন তিনি দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে গোটা ঘটনার দিক অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন? এই প্রশ্নগুলো করার সময় এসেছে। আর এই জায়গা থেকে শুরু করবো আজকের সোজাসুজি স্বর্ণালীর ডিবেট। কত মাল্যপাত করে কাদের তুমি বাঁচিয়ে দিলে, পুলিশ তুমি জবাব দাও। ডাক্তার যদি জীবিত না থাকে, সাধারণ মানুষ বাঁচবে কি করে? কলকাতা পুলিশ কি তার জবাব দেবে? লক্ষ্মী ভান্ডার দিচ্ছে না, দিচ্ছে না। পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো। শেষ স্লোগানটা শোনাচ্ছিলাম যে পুলিশ তুমিও চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। যখন পুলিশের হাতে লাঠি ছিল, যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের উপরে লাঠিচার্জ করা হচ্ছিল, তখন স্লোগান উঠেছিল পুলিশ তুমি মারবে মারো, তোমার মেয়েও হচ্ছে বড়। কিন্তু এই মেয়েগুলো বড় হয়ে পরিণতি কি হবে? যদি না সিস্টেম বদলায়, যদি না পরিস্থিতি বদলায়, যদি না এই দীর্ঘদিনের নরক গুলজারটা বন্ধ হয় কমপ্লিটলি, চিরতরে, সত্যি সত্যি অভয়া কি বিচার পাবে? সেদিকে না গিয়ে, প্রতিবাদ না করে এখন শুরু হয়ে গেছে রাজনৈতিক বিভাজন। বামেরা বলছে বিজেপি থাকলে আমরা যাব না, বিজেপি বলছে ছাত্র সমাজকে নিয়ে আমরা যাব। সব মিলে একটা অদ্ভুত পরিস্থিতি। যদি সত্যি সত্যি এই জিনিসের ভেতর থেকে গিয়ে একদম শিকড় থেকে প্রতিবাদ জানাতে হয়, তাহলে অবশ্যই পদত্যাগ আসে বই কি, সিস্টেমের পরিবর্তন আসে বই কি। কিন্তু সেখানেও ভাগ ভাগ ভাগ
কারোর কারোর হয়তো ইন্ডিজিটার কম্পালশন রয়েছে, যেখানে কপিল সিব্বলের মতো দুধে প্রাক্তন মন্ত্রী কংগ্রেস নেতা তিনি দাঁড়িয়ে পড়েছেন, যাতে যেনতেনভাবে প্রমাণ করা যায় যে আসলে হয়তো রাজ্যের তরফ থেকে কোনো গাফিলতি ছিল না, আসলে হয়তো পুলিশের তরফ থেকে কোনো গাফিলতি ছিল না, বা কে জানে হয়তো এটাই প্রমাণ করতে চাইছে অভয়া হয়তো আত্মহত্যাই করে নিয়েছে, বাকি আরজি করে ঘটা আরো 4-5টা ঘটনার মতো, আমরা জানি না। কিন্তু যেগুলো জানি, যেগুলো তুলে ধরতে পারি, সেগুলো তুলে ধরছি। সোজাসুজি স্বর্ণালীতে সবার কাছে আসার আগে কয়েকটা বিশ্লেষণ, কয়েকটা যেগুলো অবজারভেশন কোর্টের, সেগুলো একবার তুলে ধরা যাক। 9 অগস্ট আরজি করে অভয়া খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় যখন হয়ে উঠেছে গোটা দেশ, বিচারের দাবিতে যখন প্রতিবাদে গর্জন করছে দেশের প্রত্যেক প্রান্তের মানুষজন, যখন সত্যি সত্যি রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা বাদ দিয়েও সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, তাদেরও প্রতিবাদের ভাষা একটাই, তারাও সিস্টেমকেই প্রশ্ন করছেন। কিন্তু কিছু রাজনৈতিক কারবারি হয়তো জোর করে এটাকে ঘুরিয়ে দিতে চাইছে যে না, আসলে কেউ পদত্যাগ চাইছে না, আসলে কেউ সিস্টেমকে প্রশ্ন করছে না, সবাই শুধুমাত্র বিচারটুকু চায়, যে বিচারটুকু সিবিআই নাকি দেবে। ঠিক সেই সময় যখন প্রতিবাদ চলছে, গর্জন চলছে, রাজনীতি চলছে, জোট সঙ্গীদের বাঁচানোর চেষ্টা চলছে, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা চলছে, বা রাজনৈতিক আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা চলছে কেউ কেউ করছেন, ঠিক তখনই তার মধ্যে সূক্ষ্ম কৌশলে প্রমাণ লোপাটগুলো হয়ে গিয়েছে। ততক্ষণে 5 দিন পর সিবিআই তদন্তভার হাতে পেয়েছে, কিন্তু তারা কি হাতে নিয়ে তদন্তে নেমেছে জানা দরকার আপনাদের, প্রত্যেকটা মানুষের, বাংলার, দেশের জানা দরকার। 5 দিন পর যখন সিবিআই নেমেছে, তাদের হাতে কি কি ছিল। আমি বলছি না, গতকাল দেশের শীর্ষ আদালতে সওয়াল জবাবে কি কি উঠে এসেছে, জানুন, শুনুন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম, গতকাল সওয়াল জবাব পর্বে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন যে কেস ডায়েরি সিবিআইকে দেওয়া হয়ে গেছে। এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন ঘটনার 5ম দিনে তদন্তে নেমেছে সিবিআই তদন্ত শুরু করাটাই আসলে চ্যালেঞ্জ ছিল, কারণ অপরাধের ঘটনাস্থলে রদবদল করা হয়ে গিয়েছে ততক্ষণে। ভাবুন, দেশের শীর্ষ আদালতে সলিসিটর জেনারেল কথা বলছেন, প্রশ্নটা হচ্ছে কেন এটা করা হয়েছে, যদি করা হয়ে থাকে তাহলে কার নির্দেশে করা হয়েছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন এরপর যে একটা বিষয় খুবই চিন্তার, সকাল 10টা 10 মিনিটে মৃত্যুর খবর থানায় যায়, অপরাধের ঘটনাস্থল ঘিরে ফেলা, তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ তখন থেকে শুরু হওয়ার কথা, অথচ রাত 11টা 30 মিনিটের পরে সেটা কেন শুরু হলো। এই সকাল 10টা 10 থেকে রাত 11টা 30 পর্যন্ত গোটা ঘটনাস্থল সম্পূর্ণ ছিল সবার জন্য অবারিত দ্বার, এলাকা সিল করা হয়নি, হাজার মানুষ ঢুকেছে, হাজার মানুষ দেখেছে, তারপর আদৌ কিছু থাকে কি, এর উত্তর দেওয়ার দায় রাজ্য পুলিশের। প্রশ্ন করেন বিচারপতি যে এতটা সময় ধরে কি করা হচ্ছিল, এতক্ষণ ধরে কি চলছিল। এরপর বিচারপতি JV পারদিওয়ালা তিনিও বলেন যে অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট দায়ের করা হয়েছিল রাত 11টা 30 মিনিটে। যদি অস্বাভাবিক মৃত্যু হবে তাহলে মৃতদেহের ময়না তদন্ত সেটা হয়, যেটা ময়না তদন্ত হয়, এক্ষেত্রে ময়না তদন্ত কখন হয়েছে? উত্তর আসে সন্ধ্যে 6টা 10 থেকে 7টা 10 মিনিটের মধ্যে, রিপোর্ট দায়ের হওয়ার আগেই। তাহলে কিভাবে ময়না তদন্ত করা হলো? যদি ময়না তদন্ত আগে হয়ে থাকে তাহলে কি করে তারপরে এই মামলা রুজু করা হলো যেটা একটা অস্বাভাবিক মৃত্যু? কেন সেখানে বলা হলো না যেটা ধর্ষণ করে খুন? ছত্রে ছত্রে গাফিলতি, ছত্রে ছত্রে সুকৌশলে একটু একটু করে প্রমাণ লোপাটের চেষ্টা। যে পুলিশ সামান্য কয়েক লরি দুষ্কৃতী আসলে পালিয়ে বেড়ায়, নার্সদের কাছে গিয়ে বলে প্লিজ আমাদেরকে একটু অ্যাপ্রন ধার দিন, আমাদের একটু লুকিয়ে রাখুন, আমাদের ভয় করছে, সেই পুলিশ দাঁড়িয়ে থেকে ওই ঘটনাস্থলের পাশের অংশ দাঁড়িয়ে থেকে সেই এলাকা, সেই পুরো দেওয়াল ভাঙিয়েছে, এমনকি যে ফ্লোরে টাইলস থাকে সেই টাইলস পর্যন্ত তুলে নেওয়া হয়েছে যাতে কোনো রকমের প্রমাণ না পাওয়া যায়। এখনো তো আরো অনেকগুলো অংশ বাকি রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট, ভিসেরা রিপোর্ট, এক্সরে রিপোর্ট, কোথা থেকে আবার হবে? যদি আবার সিবিআই নতুন করে সবকিছু করতে চায় তাহলে কোথা থেকে করবে? কারণ দেহটাই তো নেই। এ ধরনের ক্ষেত্রে একটা দেহের কম করে 3 থেকে 4 বার ময়নাতদন্ত হতে পারে, কিন্তু পুলিশের এত তাড়াহুড়ো ছিল যে পুলিশ আর কোনো রিস্কই নেয়নি। যা ছিল তথ্য প্রমাণ তা হয় মৃতদেহের সঙ্গে না হয় ঘটনাস্থলের সঙ্গে সবটুকু সাফ সুতরা
সব ক্লিন করে দেওয়ার পর তদন্ত ভার দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে অভয়ের পরিবার আজও বলেছেন, অভিযোগ করেছেন যে কাউকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টা চলছে, আর সেই কারণেই প্রমাণ লোপাটের মরিয়া খেলা। আজ সোজাসুজি স্বর্ণালীতে বাকিদের কাছে আসার আগে একবার না শোনালে পারছি না যে অভয়ার বাবা মা তারা কি বলছেন, শুনুন। সুপ্রিম কোর্টও কালকে বলেছে বিষয়টাকে তো প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মেইন হচ্ছে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কি আপনারা প্রথম থেকেই ছাত্ররা বিক্ষোভ আমরা এটা আন্দোলন প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। এমনকি অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে। কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা, কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে। মানুষকে একটা দুর্ঘটনার একটা খবর দেবো, তার একটা যে মোটিভটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং সুপ্রিম কোর্ট এই জায়গাটাকে সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও ধরেছে বিষয়টাকে। এই যে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলে মিশে একটা চক্রান্ত করছিল যখন আপনারা যান, অবশ্যই এটা তো এখন তো প্রকাশ্যে এসে গেছে বিষয়টা, এটা আমাদের বলার অপেক্ষাই নেই আর। যখন আপনারা যান তখনই তো আপনারা বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, পুলিশ আপনাদের কোথাও সহানুভূতি, আমাদের পুলিশের উপরে আস্থা ছিল না বলেই তো আমরা ভালো এজেন্সি চেয়েছি। আস্থা উঠে গেছিল বলে প্রথম অবস্থায় দেখছিলাম যে যা কি করে দেখি, একটা দূরে এত আশ্বাস দিচ্ছে দেখি। তারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিল কলকাতা পুলিশকে, পৃথিবী বিখ্যাত। কি পৃথিবী বিখ্যাত আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। একাধিক জায়গা যেগুলো পুলিশ খুব দায়িত্ব নিয়ে গোপন করেছে, যেগুলো বারবার কোর্টে উঠে এসছে, কিন্তু এরপরও সেগুলো নিয়ে প্রশ্ন করার দায় নেই কোনো নির্দিষ্ট শ্রেণীর, কারণ তাদের বক্তব্য হচ্ছে তদন্ত তো করছে সিবিআই। আমি দেখছিলাম রাজ্যের শাসক দল তারাও বলতে শুরু করেছেন, তাদের সঙ্গে গলা মিলিয়ে এক শ্রেণীর বাম নেতারাও বলতে শুরু করেছেন তদন্ত তো করছে সিবিআই, অর্থাৎ বিচার তো সিবিআই দেবে। কিন্তু কোথা থেকে দেবে, কিভাবে দেবে, তার আগের পিছের পরের কোনো প্রশ্নের দায় কেউ নেবেন না। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা যারা রয়েছেন এক এক করে আলাপ করি, রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, এছাড়া আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক ডক্টর অর্চিষ্মান ভট্টাচার্য, রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক, রয়েছেন ইউটিউবার সোশ্যাল ইনফ্লুয়েন্সার অনুভব মাইতি, এবং আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। আমি শুরুতেই ফিরদৌস শামীমের কাছেই যাব, কারণ এই যে বলা হচ্ছে বিচার করবে সিবিআই, বিচার চাই বিচার চাই বিচার করবে সিবিআই, ফিরদৌস আমার সত্যি প্রশ্ন আপনাদের কাছে, আপনারা তো প্রত্যেক মুহূর্তে কোর্টের অবজারভেশনটাও দেখছেন, ঠিক কোন কোন তথ্য প্রমাণ হাতে নিয়ে সিবিআই তদন্ত করা শুরু করেছে এই 5 দিনে? কোন কোন জায়গা যেগুলো সম্পূর্ণ দায়িত্ব নিয়ে লোপাট করে মুছে ফেলে তারপরই তদন্ত ভার গেছে সিবিআই কাছে, সেখান থেকে রাতারাতি এই ঘটনার কুলকিনারা করা কি আদৌ সম্ভব? ফিরদৌস। যোগাযোগের সমস্যা হচ্ছে, আমি ফিরদৌসের কাছে আবারও যাব। আমি আসছি অভ্রর থেকে শুরু করি, তাহলে আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। অভ্র, কি বলবেন? দেখুন, প্রথমেই আমি বলি যে সিবিআই কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে একটা কথা বলেছে তাদের কাউন্সিলের মাধ্যমে, যে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড। তো ফরেন্সিক সায়েন্সের একটা বেসিক জিনিস হচ্ছে লোকার্ডস এক্সচেঞ্জ প্রিন্সিপাল, মানে কোনো জায়গায় যদি কোনো ব্যক্তিবিশেষ যায় তার কিছু না কিছু কিন্তু ক্লু সে ওই জায়গাটায় ছেড়ে আসে। আপনাকে বুঝতে হবে যে এই ক্রাইমটা ঘটার পর ক্রাইম সিনটা যদি অল্টার্ড হয়ে গিয়ে থাকে তাহলে কিভাবে হয়েছে। আমাদের রাজ্য তো 21 জন কাউন্সিলকে অ্যাপয়েন্ট করেছে, মানে মোটামুটি পার হিয়ারিং ধরে নিন 3 থেকে 4 কোটি চোখ বন্ধ করে খরচা করছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে। তো তাদের মধ্যে একজন যে সিনিয়র মোস্ট কপিল সিব্বল একদম প্রথম হিয়ারিংয়ে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে প্রথমে যে ক্রাইম সিনটার ছবি এবং ভিডিও বাইরে ভাইরাল হয়ে গেছে, এটা কিন্তু পুলিশের কোনো দায় নেই, ওটা হাসপাতাল তরফ থেকেই হয়েছে, পুলিশ গিয়ে জায়গাটা সিল করে দিয়েছিল। এবার যদি এই জিনিসটা হাসপাতালের তরফ থেকে হয়ে থাকে তাহলে হাসপাতালের অধ্যক্ষ সেই সময় কে ছিলেন? ডক্টর সন্দীপ ঘোষ। এটা ভুলে গেলে চলবে না যে খালি উনি ভালো পায়ে প্লাস্টার করতে পারেন এবং সেই পা নাচানো যায় তা কিন্তু নয়। সন্দীপ ঘোষের কিন্তু বেসিক আইডিয়া অফ ফরেন্সিক সায়েন্স রয়েছে। ক্রাইম সিন যদি এভাবে অল্টার করা হয় তাহলে যে তথ্য প্রমাণ প্রথম থেকেই লোপাট হয়ে যাবে, এই আইডিয়াটা তার কিন্তু ছিল। ফরেন্সিক সায়েন্সে ফিঙ্গারপ্রিন্টের 3 ধরন হয়, এখানে 2টো ধরন কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পেটেন্ট এবং লেটেন্ট। পেটেন্ট মানে যেগুলো স্বাভাবিকভাবে আপনি দেখে বুঝতে পারবেন যে এটা পেটেন্ট, আর রক্তের ছাপ আছে, ওখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্টটা তুলতে পারবো।
আর লেটেন্ট হচ্ছে ধরুন দেয়ালে বা কোনো মেঝেতে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সেটা ওরা স্পেসিফিক প্রসেসে ফরেন্সিক এক্সপার্টসরা কিন্তু ওখান থেকে ফিঙ্গারপ্রিন্টগুলো এক্সট্র্যাক্ট করতে পারে। এবার যদি পুরো জায়গাটাই অল্টার্ড হয়ে যায় তাহলে তো ফিঙ্গারপ্রিন্ট কিছু থাকলোই না, আর যদি কিছু ক্লু থাকে সেগুলো তাহলে গেল। এবার এই কনটেক্সটে আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, ঠিক ঘটনা ঘটার পরের দিন এই মহান ডক্টর সন্দীপ ঘোষ উনি এএনআইকে বলেছিলেন, এবং আপনারাও সেটা সম্প্রসারণ করেছেন, যে ছাত্রদের দাবি অনুযায়ী উনি ঘটনা ঘটার এই সেমিনার রুমের পাশের ঘরটা ভাঙতে শুরু করেছিলেন ওয়াশরুম বানানোর জন্য নাকি কী করার জন্য, এটা উনি বলেছিলেন। কিন্তু আমার কাছে তো খুঁজে আমি পাচ্ছি আরেকটা অদ্ভুত জিনিস। এটা একটা নিউজ পেপারের প্রকাশিত রিপোর্ট, যেখানে আমাদের রাজ্যের পিডব্লিউডি মিনিস্টার উনি একটা ধর্ণা মঞ্চে, এই ব্যাপারে আবার ধর্ণা করতে গেছিলেন, ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে উনি বলেছেন যে ওই ঘরটা নাকি আগে থেকে ভাঙা হচ্ছিল, ওই ঘরটা নাকি ঘটনা ঘটার পরে ভাঙা শুরু হয়নি। আবার আপনি কনটেক্সটে আনুন দর্শক বন্ধু, যে কুণাল কুমার ঘোষ এই দলের মহান একজন মুখপাত্র আছেন, উনি আবার বলেছেন যে ঘটনা ঘটার পরে ওই ঘরটা ভাঙা শুরু করা ভুল হয়েছিল। মানে এক একজনের এক এক রকম বয়ান। না, সবথেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আমি জাস্ট বলে রাখি, এই মুহূর্তে অর্চিষ্মান এখানে আমার সঙ্গে রয়েছেন। অর্চিষ্মান একজন চিকিৎসক এবং ঘটনাচক্রে সেই ঘটনা ঘটার পর অর্চিষ্মানও তার আশপাশের অঞ্চলেই ছিলেন। আমি জানি না, হয়তো মনে করে বলতে পারবেন অর্চিষ্মান যে আদেও সেরকম আশপাশে কোনো ভাঙচুর চলছে, রিনোভেশন চলছে মনে পড়ছে? অর্চিষ্মান, খুব পুরনো কথা নয়, মনে পড়ছে আদৌ এরকম রিনোভেশন হচ্ছিল কি? জাস্ট এই উত্তরটা নিয়ে আসছি, মনে পড়ছে কি আদৌ কোনো রিনোভেশন হয়েছে? এতদিনে আমাদের বিভিন্ন রকম ডিসকাশনের যা নির্যাস, মানুষের মনে কিন্তু কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই যে এইগুলো খুব প্ল্যান মাফিক করা হয়েছে। কারণ ঘটনা ঘটেছে 9 তারিখ সকালে, তো সেইখানে তার আগের দিন অবধি কোনো কনস্ট্রাকশন নেই। সেদিনও কোনো কনস্ট্রাকশন হচ্ছিল কি? সেদিনও কোনো কনস্ট্রাকশন, তারপরের দিনও কনস্ট্রাকশন হচ্ছিল কি? মানে যত এই 48 ঘন্টার যে টাইম ফ্রেম, যে সময়ে পুরো অ্যাডমিনিস্ট্রেশন লোককে নজরটা ঘুরিয়ে দিয়েছিল এই সন্দীপ ঘোষকে বিভিন্ন জায়গায় হাইলাইট করিয়ে তার পোস্টিং কোথায় হবে তাকে এক জায়গা থেকে বার করে আরেক জায়গায় ট্রান্সফার করিয়ে দেওয়া, স্টুডেন্টদের এবং আন্দোলনকারীদের যে দৃষ্টিটা সেটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল ওই লোকটার উপরে, এবং প্ল্যান মাফিক ওই টাইম ফ্রেমের মধ্যে। মনে করে দেখুন, প্রথম 48 ঘন্টা যে সময়টা, সেই সময়তেই কিন্তু উচিত ছিল ক্রাইম সিনটাকে সিকিওর করার। পুলিশের আগে উচিত ছিল যে জায়গাটা আমি সিকিওর করব, সেই জায়গায় পুলিশই পাহারায় প্রত্যেকটি এভিডেন্স তোলা হয়ে মানে একদম ট্যাম্পারিং করা হয়েছে। ঘটনা ঘটার পর মোটামুটি আনুমানিক কতজন লোকজন, মানে এই যে সকাল 10টা 10 থেকে রাত 11:30 পর্যন্ত, কোনো আইডিয়া আছে যে কম করে কতজন লোকজন, কতজন মানুষ ওইখানে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এবং বিভিন্ন সোর্সেসের মাধ্যমে আমরা এটা জানতে পারি যে সকালবেলায় 5 জন প্রভাবশালী প্রথম সেই ঘরে ঢুকে মিটিং করে, এবং সেটা কিভাবে চাপা দেওয়া যায় ঘটনাটাকে, সেটার ব্যাপারে একটা ছক কষা হয়। তারপরে যখন অভয়ার ওই ভয়ঙ্কর মৃতদেহ অবস্থায় মৃতদেহটা পড়ে রয়েছে, তার পাশেই চেয়ার টেনে নিয়ে সেই মিটিংটা হয় আর্লি মর্নিং। কারেক্ট। এবং তারপরে নিউজ মিডিয়ার লোকজন, ছাত্র ছাত্রী, ডিপার্টমেন্টাল সবাই গেছে, যার ফলে ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল ফর দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি টু আইডেন্টিফাই দ্য কালপ্রিটস ফুটপ্রিন্ট। মানে আমাদের এখন সিচুয়েশনটা কিরকম দাঁড়িয়ে আছে দিদি আমি বলে নিই। ধরো আমি আজকে একটা রোগীকে রেফার পেলাম আইসিইউতে, যার অলরেডি মাল্টি অর্গান ফেলিওর হয়ে বসে আছে। আমি স্পেশালিস্ট হিসেবে তাকে দেখতে গেলাম, অলরেডি তার ট্রিটমেন্ট চলে গেছে 5 দিন 6 দিন, এবং সে হাতের বাইরে চলে গেছে। তারপরে গিয়ে পুরো দোষটা আমার ঘাড়ে চলে আসবে যে এই তো স্পেশালিস্ট ডাক্তারবাবুকে আমি অ্যাপয়েন্ট করলাম, কিছুই করতে পারলো না। ন্যারেটিভটা এইভাবে খুব সুকৌশলে বিল্ড আপ হচ্ছে যে সিবিআই এর কাছে আমি তো দিলাম, সিবিআই আমাকে এবারে বার করে দিক যে আসল দোষী কারা, কিন্তু বার হচ্ছে না। ব্যাপারটা কিন্তু এটা না, পুরো জিনিসটা প্ল্যান মাফিক করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, আমি আসছি সেক্ষেত্রে। অভ্র প্লিজ শেষ করুন, বাকিদের কাছে আসবো। কপিল সিব্বল আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সুপ্রিম কোর্টে গিয়ে। উনি বলেছেন যে যখন প্রশ্ন ওঠে যে এই পেরেন্টসদেরকে কেন মা বাবাকে ডেড বডিটা দেখতে দেওয়া হয়নি, কেন ওয়েট করানো হয়েছিল, এটা প্রমাণিত সত্য, আমরা জানি। কপিল সিব্বল ওখানে দাঁড়িয়ে ডাহা মিথ্যে কথা বলে দিচ্ছেন যে মেয়েটির মা বাবাকে নাকি অপেক্ষা করানো হয়নি। 3 ঘন্টা অবস্থা ভাবুন, 3 ঘন্টার উপর কিন্তু অপেক্ষা করানো হয়েছিল। আরেকটা জিনিস, গতকাল যে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়, আবার ডাহা মিথ্যে কথা আমাদের রাজ্যের তরফ থেকে কপিল সিব্বল কি বললেন? সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করলো যে এফআইআর দায়ের করতে এতটা বিলম্ব হলো কেন? উনি পুরো দোষ ঠেলে দিলেন নির্যাতিতার বাবার উপরে।
মানে ভাবুন আমাদের রাজ্য সরকার মানে পরিবার চাইনি তাই হয়নি, পরিবারকে জানাতেই দেওয়া হলো না। আমি আজকে যদি রাস্তায় খুন হয়ে যাই, আমার বাবা যদি বলে এফআইআর করতে হবে না, পুলিশ এফআইআর করবে না, এটা কি মামলা বাড়ির আবদার নাকি? এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে একজনকে রেপ করা হয়েছে, মারা হয়েছে, তার বাবা যদি বলেও থাকে, তর্কের ক্ষেত্রে বলছি, তারপরে পুলিশ এফআইআর করবে না। আপনি ভুলে যাচ্ছেন অভয়ার বাবা মা বলেছেন তাদেরকে ফোন করে দেহ দেখার পর তাকে বলা হচ্ছে আপনার মেয়ে অসুস্থ, এইটাই তো আনকনশিয়াস হয়েছে, আনকনশিয়াস। মনে ভাবুন তার বাবা তখন বলবে যে এফআইআর করো, আমার মেয়ে আনকনশিয়াস কেন? দিদি সকাল 10টা 10 পুলিশ জেনারেল ডায়েরি এন্ট্রি করছে, কি বলে আনকনশিয়াস বডি পাওয়া গেছে, মানে তখনও অভয়া নাকি বেঁচে ছিলেন। তাই যদি হয় তাহলে উনি বেঁচে থাকা অবস্থায় জিডি এন্ট্রিতে রয়েছে, উনি বেঁচে আছেন, তার মধ্যে পোস্টমর্টম হয়ে গেল, দেহ সৎকার হয়ে গেল, তারপর রাতের বেলা 11:30টার সময় তোমার মনে পড়ছে আমাকে ওখানে একটা এফআইআর দায়ের করতে হবে। এই হচ্ছে পুলিশি তদন্ত। আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আমরা জানি যে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ। সন্দীপ ঘোষকে পরিষ্কার প্রাইস পোস্টিং দিয়ে এর আগে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে আসা হলো, ওখানকার স্টুডেন্টসরা ডাক্তাররা সেই নিয়ে অভিযোগ করলেন, তারপর ওনাকে ওএসডি টু হেলথ ডিপার্টমেন্ট কেন করা হলো? মানে ওনাকে কিভাবে সেফগার্ড করছে এই রাজ্য সরকার ভাবুন। আর আইওয়াশ করার জন্য একটা এসআইটি ফর্ম করা হয়েছিল, ওনার ব্যাপারে যে আর্থিক দুর্নীতির অভিযোগ এসছে, 1.5 বছর আগে অভিযোগ এসছে, সেইটা নিয়ে অভিযোগ নাকি ইনভেস্টিগেট করবে 4 জন বাঘা অফিসার, তারাও মার্কা মারা ছেড়ে দিন, কিন্তু 1.5 বছর পর সেটা নাকি হচ্ছে। এবং তারপর সিবিআই তদন্তের জন্য যখন আজকে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, 15 মিনিট লেগেছে সন্দীপ ঘোষের সেটার বিরুদ্ধে ওখানে ডিভিশন বেঞ্চে যেতে। আমার বক্তব্য হচ্ছে যখন রাজ্য সরকার এসআইটি করে দিল ওনার দুর্নীতির ব্যাপারে, তখন কিন্তু উনি ওটার বিরুদ্ধে হাইকোর্টে যাননি, কিন্তু যেই আজকে হাইকোর্টে মামলা হওয়ার পর সিবিআইয়ের কাছে মামলা হস্তান্তরের অর্ডার এলো, উনি 15 মিনিটের মধ্যে ডিভিশন বেঞ্চে চলে গেলেন সেটার বিরুদ্ধে অ্যাপিল করতে। এবার দর্শক বন্ধুরা আপনারা ভাবুন, রাজ্য সরকার যদি এই ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে পুরোপুরি কলিউশনে না থাকে, এতগুলো ঘটনা ঘটা কি স্বাভাবিক হতে পারে কি? এরপর যদি সাধারণ মানুষ হিসেবে বা যে কেউ যদি অভিযোগ করে, এর পুরোপুরি দায় তৃণমূল সরকারের, মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর। যুক্তিসঙ্গতভাবে কি এমন ভুল বলা হচ্ছে? মুখ্যমন্ত্রীর আশীর্বাদ জন্য না হলে ডক্টর সন্দীপ ঘোষ এতটা সাহস কি পেতেন? বা পুলিশ প্রশাসন অ্যাক্টিভলি এইভাবে প্রমাণ লোপাট হতে দিত কি? এই প্রশ্নগুলো থাকছে। আমি আসছি অব্রর যে প্রশ্নগুলো রয়েছে, ইনফ্যাক্ট কি আমিও দেখছিলাম, এবং এন্টায়ার যারা এই ঘটনার দিকে নজর রাখছেন, যারা টানা সুপ্রিম কোর্টে হিয়ারিংগুলো শুনছেন, আমার মনে হয় তারাও কোথাও বুঝতে পারবেন যে আসলে প্রশ্নগুলো কোথায়, আসলে গলদগুলো, ফাঁকগুলো কোথায়, এবং আমার মনে হয় সাধারণ মানুষও বুঝতে পারছে, তারাও প্রশ্ন তুলছে, ডে 1 থেকে তারাও প্রশ্ন তুলছে, তারা সিস্টেমকে প্রশ্ন করছে, সরকারকে প্রশ্ন করছে। কিন্তু এখন সময় এমন, যখন থেকে বিজেপি সামনে আইলো তখন থেকে কোথাও মনে হচ্ছে যেন কোথাও একটা রাজনীতির রং লাগানো হচ্ছে বলে তাই পদত্যাগের দাবি করা হচ্ছে। আসলে এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আসলে আমরা সবাই বিচার চাই, আসলে আমরা চাই যে সিবিআই বিচার করবে, আসলে আমরা চাই যে প্রকৃত দোষীরা শাস্তি পাক, আসলে আমরা চাই যে রাত্রিবেলা মেয়েরা নিরাপদ থাকুক। কিন্তু সিস্টেম নিয়ে নাকি কারোর কোনো প্রশ্ন নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে নাকি কারোর কোনো প্রশ্ন নেই, এবং আমাদের অসাধারণ গ্রেটেস্ট পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার ভূমিকা নিয়েও নাকি কোনো প্রশ্ন নেই। তাই কারোর নাকি পদত্যাগ করার কোনো দায় নেই। আদৌ কি এটা সত্যি? 1 ডজন সওয়াল নিয়ে আমি আসছি অরিত্র এবং অনুভবের কাছে। 1 ডজন সওয়াল যেগুলো এখনো পর্যন্ত সামনাসামনি আসছে। পরপর আসি, 12টা প্রশ্ন। 1, কেন এত দেরিতে এফআইআর করা হলো, যার উত্তর এখনো স্পষ্ট নয়। 2, ময়নাতদন্তের আগেই অস্বাভাবিক মৃত্যু তত্ত্ব কেন খাড়া করা হলো, কে নেবে এর দায়, কে দেবে এর উত্তর? উত্তর নেই। 3, কেন টাইমলাইনে অস্বচ্ছতা রয়েছে, অর্থাৎ কখন বডি পাওয়া গেছে, কখন পোস্টমর্টেম হয়েছে, কখন রিপোর্ট হয়েছে, কখন মামলা রুজু হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে টাইমলাইনের সময়ের খুব গন্ডগোল রয়েছে, অস্বচ্ছতা রয়েছে। কেন? উত্তর নেই। 4, কেন তড়িঘড়ি শেষকৃত্য করা হলো? উত্তর নেই। 5, ময়না তদন্তে কেন এক্সরে রিপোর্ট নেই? ওই অবস্থায় একজন মহিলা চিকিৎসকের দেহ পাওয়ার পরও এক্সরে করার প্রয়োজনীয়তা বোধ করলেন না কোনো চিকিৎসক? পোস্টমর্টেমের আগে পরে কিচ্ছু হলো না। নেক্সট, দেহ উদ্ধারের দীর্ঘক্ষণ পর কেন ঘটনাস্থল সিল করা হলো? সকাল 10:10 পরে রাত 11:30। কেন? উত্তর নেই। দীর্ঘ সময় কি চলছিল ঘটনাস্থলে, কি কি জিনিস সরানো হয়েছে, কি কি এভিডেন্স সাফ করা হয়েছে? উত্তর নেই। মৃতার বাড়িতে কেন ফোন করে বলা হয়েছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে? উত্তর নেই। হাসপাতালে ভাঙচুরের সময় পুলিশ নির্বিকার ছিল কেন, পালিয়ে গিয়েছিল কেন, লুকিয়ে পড়েছিল কেন? উত্তর নেই। অপরাধ স্থলের চরিত্র বদল কেন করা হলো? কেন? কেন যেখানে ঘটনা ঘটেছে তার জায়গায় অন্য জায়গায় সেটাকে এস্টাবলিশ করা হলো?
অপরাধ স্থলের চরিত্র বদলালে কিসের ভিত্তিতে তদন্ত হবে সেই উত্তর নেই, সেই প্রয়োজনীয় ডকুমেন্টস নথি দেওয়া হয়নি। কার নির্দেশে এই জায়গা পরিবর্তন করা হলো এটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়, যদিও আশা করা যায় এতবার যদি একজনকে জেরা করা হয়, এত ঘন্টা ধরে রোজ জেরা করা হয়, তাহলে হয়তো একটাই আশা রয়েছে, মানসিকভাবে তিনি কোথাও একটা জায়গাতে হয়তো স্বীকার করে নেবেন যে অ্যাকচুয়ালি কি ঘটেছে, কারণ হাতে থাকার মতো তথ্য প্রমাণ সিবিআই এর কাছে নেই, এটা মানতে হবে। অরিত্র কি মনে করেন? দেখুন, আপনার এই সবকটা প্রশ্নের সাথে আমি একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ওনাকে নতুন জায়গায় চাকরি দেওয়া হয়েছে কি হয়নি, প্রমোশন হয়েছে কি হয়নি, এই নিয়ে অনেক বিতর্ক আছে। আমার একটা সিম্পল প্রশ্ন, প্রমোশনের আগে উনি তো সকালবেলায় এই নৈতিক দায়বদ্ধতা নিয়ে উনি রিজাইন পত্র জমা দিয়েছিলেন, ঠিক, তাহলে পদত্যাগ পত্রটা গ্রহণ করলেন না কেন? এত বড় একজন, মানে তিনি একজন বিরাট প্রয়োজনীয় মানুষ, যিনি একজন নীতিগত ব্যর্থতার দায়বদ্ধতা নিয়ে, তিনি তো হঠাৎ ঘুরতে যাচ্ছেন বলে রিজাইন করেননি, তিনি একটা এত বড় মৃত্যু এবং খুনের নৈতিক দায়বদ্ধতা নিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সেটা কি রিভিউ করলো না, কিছুই করলো না, গ্রহণ করলো না, উল্টে রিজেক্ট করে দিল এবং তাকে আবার অন্য জায়গায় পোস্টিং দিল। এবং তারপরে তৃণমূলের বিভিন্ন মুখপাত্ররা বলা শুরু করেছে যে না, উনি তো সরকারি কর্মচারী, ওনাকে কি বসিয়ে মায়না দেওয়া হবে ইত্যাদি করা হবে। আরে সাসপেন্ড করবেন, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন, বসিয়ে মায়না দেওয়া তো অনেক পরের কথা। ডিপার্টমেন্ট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে। যার এগেনস্টে একাধিকবার এরকম অভিযোগ আসছে, যে মানুষটি বিভিন্ন রকম র্যাকেটের সাথে অভিযোগ বলে ওখানকার ছাত্ররা, চিকিৎসকরা কমপ্লেন করছে, আপনারা কেন একটা প্রপার ইনভেস্টিগেশন করতে পারছেন না? দেখে বের করে দেওয়া উচিত। এই ধরনের মানুষ চিকিৎসা বিজ্ঞানের কলঙ্ক বলে আমি মনে করছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, লাইসেন্স মেডিকেল প্র্যাকটিশনার রয়েছেন, তিনি বিস্তারিত বলবেন। আচ্ছা, আমি এই পোস্টমর্টম রিপোর্টকে আমি যদি বিশ্বাস না করি, তার উত্তরটা কে দেবে? পৃথিবীতে একাধিক কেস এরকম রয়েছে যেখানে পোস্টমর্টম রিপোর্ট এবং ডকুমেন্ট ফর্জড হয়েছে। তা পোস্টমর্টম রিপোর্টে যদি কোনো রকম জালিয়াতি থাকে, আমি সেটাকে চ্যালেঞ্জ করতে অ্যাডভান্স লেভেল ফরেনসিক করতেই পারবো না, তার কারণ বডিটাই তো এক্স্যাক্টলি, এটাই তো বলছি আমি। চ্যালেঞ্জ করে যদি সিবিআই বলে যে পোস্টমর্টম রিপোর্ট ঠিক নেই, দেখুন আজকে বলা হচ্ছে, আমি বলি স্পেসিফিক্যালি 151 গ্রাম ফ্লুইড, পরে স্পেসিফিক্যালি পোস্টমর্টম রিপোর্টে বলা হলো 151 গ্রাম হচ্ছে ওই অঙ্গটার ওজন, ওই ভালভের ওজন। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, সেখানে অন্য কারোর কোনো ফ্লুইড, কোনো সিমেন্ট সেটা রয়েছে কিনা এখন মানুষ কি করে জানবে? সিবিআই কি করে জানবে কোথায় কি সংগ্রহ করা হয়েছে? এটা কমপ্লিটলি প্ল্যান মাফিক, সমস্ত এভিডেন্সকে লোপাট করে বডি জ্বালিয়ে দিয়ে তারপর তদন্ত ঘোরানোর জন্য সিবিআই এর হাতে দিয়ে দেওয়া নয় কি? আমি একাধিক মেডিকেল প্র্যাকটিশনারদের সঙ্গে কথা বলেছি এবং প্রত্যেকের একটাই মতামত যে একজন ফিমেলের ইন্টারনাল এবং এক্সটার্নাল জেনিটালিয়ার ওজন 151 গ্রাম হতেই পারে না, যদি না কিছু এক্সটার্নাল ফ্লুইড বা অন্য কিছু ওখানে থাকে। এবার সেখান থেকে দাঁড়িয়ে দেহটাকে এভাবে পুড়িয়ে দেওয়া হলো খালি নয়, এই অভিযোগও কিন্তু এসছে যে ভিসেরা বদল করে দেওয়া হয়েছে, সেটা নিয়েও ট্যাম্পারিং হয়েছে। অবস্থা কোন জায়গায় গেছে ভাবুন, কলকাতা পুলিশ। আমি আসবো, শেষ করে নিক, অরিত্র শেষ করে নিক। এবং ফলে আমার যেটা মনে হচ্ছে, এটা আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ অফ নাও কেসের স্ট্যাটাসটা যেখানে আছে, এটা হয়তো মানুষের মেনে নিতে বা শুনতে খারাপ লাগতে পারে, এত মানুষ লড়াই করছেন, আমরা প্রত্যেকে আমাদের মতো লড়াই করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে সিবিআই আলটিমেটলি লঙ্গার রানে খুব একটা সাবস্টেন্সিয়েট এভিডেন্স প্রডিউস করতে পারবে না। এবং সেই জায়গায়, কারণ জাস্টিস তো শুধুমাত্র মুখের কথায় বা ফেসবুক টুইটারে হয় না, জাস্টিস হচ্ছে এভিডেন্সের ভিত্তিতে। আপনি যদি এভিডেন্সটাই লোপাট করে দেন, কয়েক হাজার, কয়েক কোটি মানুষ রোজ ক্যামেরার সামনে এসে চিৎকার করলেও বিচারপতি কোনো রকম বিচার দিতে পারবেন না। তার কারণ প্রথম ও প্রধান, শবদেহটা জ্বালিয়ে দেওয়ার মধ্যে দিয়েই যেটা করা হয়েছে। এবং বারবার, আচ্ছা সিবিআইকে যদি দেওয়ার জন্য এত উৎসাহ এদের থাকে, প্রথম দিনই দিয়ে দিতেন, আবার 7 দিন 5 দিন আলাদা আলাদা টাইমলাইন চাইলেন কেন? এবং মুখ্যমন্ত্রী সময় চাইছে, খুব সিগনিফিকেন্ট, উনি বলছেন আরো 2 দিন সময় দিচ্ছি, যদি না পারে তারপর সিবিআই কে দেব। আচ্ছা, রোববার পর্যন্ত সময় দিচ্ছি, যদি না পারে তারপর সিবিআই কে দেব। এই সময়গুলো কিসের জন্য? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পদত্যাগ চাইলে নাকি এক শ্রেণীর রাজনীতিবিদদের, যারা না জোটের কারণে কিনা, আমি আই রিপিট, হয়তো জোটের কম্পালশনের জন্য তারা বলছে যে পদত্যাগের বিষয় নয়, আমরা চাইছি দোষীরা বিচার পাক, বিজেপি রাস্তায় নামবে না, তাদের কোনো অধিকার নেই, উন্নাও হাতরাস ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা যে দোষীরা বিচার পাক, শাস্তি হোক, পদত্যাগের কি দরকার? সিবিআই কি করছে? সিবিআই কি ওখানে গল্প করছে? সিবিআই কি ওখানে ক্যাফে চালাচ্ছে? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরে সিবিআই এর হাতে কি রয়েছে এইটা জানার দরকার, প্রয়োজন বোধ করছেন না আপনারা? কিসের জায়গা থেকে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে বলেছেন, এক্ষেত্রে আমাদের কিছু লুকোনোর নেই, তাই সিবিআই তদন্ত হলে হতে পারে, মোস্ট ওয়েলকাম। একদম এটাই বলেছেন উনি, এক্ষেত্রে আমাদের কিছু লুকোনোর নেই, যদি সিবিআই তদন্ত হয় তাহলে হতেই পারে, কিন্তু আমি আরো কদিন সময় দিলাম, দেখা যাক কি করা যায়। যে বিনীত গোয়েল, যিনি বলছেন যে মিডিয়া নাকি ভুল রটিয়েছিল, একজনই মাত্র ধর্ষক ছিল, সেই বিনীত গোয়েলই পরের দিন এসে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে যে আমরা দেখব যে প্রকৃত দোষী কারা, সেই দোষীদের খুঁজে বার করার চেষ্টা করব।
মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে বলছেন যে আমি সব রকমের চেষ্টা করছি যাতে ধর্ষকরা শাস্তি পায়। তার মানে তখনও তিনি জানেন যে আসল ধর্ষক অ্যারেস্টেড ছিল না। এরপরও আমরা বলছি বিচার চাই, বিচার চাই, বিচার দেবে কে? না সিবিআই। আমি যেটা অঙ্গ নিয়ে বলছিলাম, আমি আসছি অনুভব, আপনি হাত তুলছিলেন, আমি অনুভবের কাছে আসছি। তবে তার আগে একটা খুব সিগনিফিকেন্ট, এক্ষুনি আমরা বলছিলাম যেটা নিয়ে বলা হচ্ছে যে সত্যি যে অঙ্গের কথা বলা হচ্ছে যার ওজন 151 গ্রাম, সেখানে আদেও কি এখন যদি সেখানে সেই নমুনা সংগ্রহ না থাকে, আপনাদের ডাক্তারি পরিভাষায় হয়তো আপনি আরও স্পেসিফিক্যালি বলতে পারবেন, ডিএনএ টেস্ট করার জন্য নখের যে নমুনা, রক্তের যে নমুনা, সেখানে যদি সিমেন্ট থাকে তার যে নমুনা, সেগুলো কি আদৌ প্রপারলি সংগ্রহ করা হয়েছে? দিদি আমি কি করে প্রমাণ হবে যে সেখানে একজন ধর্ষক ছিল না 10 জন ধর্ষক ছিল? একদম শুরুর একটা প্রশ্নে একটুখানি ধরিয়ে দিই ব্যাপারটা, সেটা হচ্ছে যে সিস্টেমের গাফিলতি না একদম বেসিক একটা জায়গায় ছিল। সেটা কি, এফআইআর দর্জ করার দায় কিন্তু ভিকটিমের মা বাবার নয়। এখানে যেখানে প্রিন্সিপাল হচ্ছে ইনস্টিটিউটের মাথা, প্রিন্সিপালের দায় ছিল এফআইআর করার। প্রিন্সিপালের উচিত ছিল যে প্রাইমা ফেসি আমি ওখানে প্রথম দেখতে পাচ্ছি, আগে আমি ইনফর্ম করব অ্যাডমিনিস্ট্রেশনকে, লোকাল থানাতে, যে আমার ইনস্টিটিউটের প্রেমিসেসের ভেতরে এরকম একটা কাণ্ড ঘটে গেছে। সেটা হলো না। আচ্ছা, এবার যেটা এভিডেন্স ব্যাপারটা নিয়ে বলছি, সেটা হচ্ছে যে হ্যাঁ, আজকে একটা 150 গ্রাম ফ্লুইড না অর্গ্যানটার ওজন, এইটা নিয়ে তর্ক থেকেও বেশি রেলিভেন্ট এটা যে আমাদের আজকে যেটা প্রয়োজন ছিল আর সেকেন্ড টাইম অর থার্ড টাইম অটোপসি, যেটা আজকে পসিবল নয়। বারবার করে কোর্টে কপিল সিব্বল সাহেব নির্লজ্জের মতো একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে, বলছে যে এভরিথিং ইজ রেকর্ডেড মাই লর্ডশিপ, এভরিথিং হ্যাজ বিন রেকর্ডেড। কি রেকর্ড হবে? আজকে যদি তার কোনো বোন যদি ফ্র্যাকচার হয়ে থাকে, তার যদি কোনো পেলভিক বোন ফ্র্যাকচার হয়ে থাকে, এক্সরে প্লেট যদি না থাকে, আমি খালি চোখে কি করে বলবো? এটা কখনোই অ্যাকসেপ্টেবল নয় যে ভিকটিমের বডি আমি তড়িঘড়ি তাড়াতাড়ি করে বার্ন করে দিলাম, তার শেষকৃত্য করে দিলাম। তার পিছনে কারণটাই ছিল এটা যে আমি প্রমাণটাই লোপাট করে দেবো। ভাবা যায় এত বড় একটা নারকীয় ঘটনার পর সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কমিশনার, তারা সবাই দাঁড়িয়ে থেকে এত বড় প্ল্যান করলেন, এত আলোচনা করলেন, এত গুরুত্বপূর্ণ বৈঠক করলেন, ধর্ষকদের খুঁজে বার করার চেষ্টা করলেন, এত কিছু নাকি তদন্ত করছেন, তারা ওই অবস্থায় অভয়ার দেহের একটা এক্সরে পর্যন্ত করলেন না। যে উনি কমিশনের সঙ্গে ফোনে কানেক্টেড ছিলেন যতক্ষণ না দেহের সৎকার হয়েছে, এটা মুখ্যমন্ত্রী নিজে স্টেট। প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়েছিলাম আমি, প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়েছিলাম। টাইমলাইন উনি এই কারণে বেঁধে দিয়েছিলেন যাতে পুলিশি তৎপরতা এবং পুলিশি নিরাপত্তায় পুরো প্রমাণগুলোকে লোপাট করা যায়। একটার পর একটা ধাপে ধাপে আমরা দেখেছি, প্রথমে 48 ঘন্টা, তারপর 7 দিনের উনি টাইমলাইন বেঁধে দিলেন। যেদিন আরজিকর ভাঙচুর করা হলো, উনি তারপরে বললেন উনি নাকি সেই দিনও 4টা অবধি জেগেছিলেন। ইমার্জেন্সি কেন করা হয়েছে? ইমার্জেন্সি কেন র্যানস্যাক করা হয়েছে? তার পিছনে কারণ হচ্ছে ইমার্জেন্সিতে রেজিস্টার থাকে। সবথেকে বড় কথা, আমি অনুভব আসছি আপনার কাছে এবার, কিন্তু তার আগে এই যে পিএম রিপোর্ট নিয়ে এত আলোচনা করছি আমরা, এটাও তাই এখনো পর্যন্ত তদন্তে, কোর্টে বিভিন্ন সময় যেগুলো উঠে এসছে, সেই প্রশ্নগুলো একবার শুধু আপনাদেরকে জানাতে চাই, আপনাকেও এবং বাকিদেরকেও, যে কোথায় কোথায় এই পিএম রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠছে, কেন এই পিএম রিপোর্ট সিবিআই এর স্ক্যানারে রয়েছে। প্রথম প্রশ্ন ময়নাতদন্ত নিয়ে, পোস্টমর্টেম নিয়ে। সূর্যাস্তের পর কেন সন্ধে 6:10 ময়নাতদন্ত করা হয়? ধর্ষণ খুনের মামলায় রাতে ময়নাতদন্ত নয়, এটা সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। আমি বলছি না এখানে বসে, সোজাসুজি স্বরলিতে আমি অ্যাঙ্কার, আমি এখানে বলছি না, এটা কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা রয়েছে। ধর্ষণ খুনের মামলায় রাত্রিবেলা পোস্টমর্টেম করা যাবে না। তাহলে কোন তৎপরতার কারণে সেদিনকে 6:10 সন্ধ্যেবেলা সূর্যাস্তের পর ময়নাতদন্তের সিদ্ধান্ত নিলেন পুলিশ কমিশনার? 2021 নির্দেশ অনুসারে সূর্যাস্তের পর ময়নাতদন্ত হতে পারে না, হতে পারে কিন্তু সূর্যাস্তের পরে ময়নাতদন্ত হতে পারে, কিন্তু ধর্ষণের ক্ষেত্রে, খুনের ক্ষেত্রে, এই মামলার ক্ষেত্রে হতে পারে না। খুব স্পেসিফিক্যালি বলা, এবং সেই রিপোর্টটা আমরা দেখিয়েছি আজকে এক্সক্লুসিভ। পরের দিন সকালে যদি হয়েও থাকে, তাহলে পরের দিন সকালে ফের কেন ময়নাতদন্ত হলো না? কেন তড়িঘড়ি সূর্যাস্তের পর ময়নাতদন্ত করে তারপরই মুহূর্তের মধ্যে দেহটাকে জ্বালিয়ে দেওয়া হলো? এর আগে আমরা দেখেছি এই রাজ্যেই ধর্ষণ করে খুনের ঘটনায় দেহ পোড়ানো হয়নি, কবরস্থ করা হয়েছিল, কবর দিয়ে রাখা হয়েছিল। তারপর আবার যখন কোর্টের নির্দেশ আসে, কবর খুঁড়ে সেই দেহ তুলে আবার পোস্টমর্টেম করা হয়। তাহলে অভয়া কি দোষ করলো? এই গোটা প্ল্যান করে এটা করা হলো। 1 ঘন্টার মধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ, পরবর্তী কয়েক ঘন্টায় দেহদাহ করা শেষ,
অথেপ আর হাতে কিচ্ছু রইল না। এরপরও অনুভব, আপনি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট করেন, তরুণ সমাজের সঙ্গে যুক্ত, সবাই সব রকমের পালস ভাইবস আপনি পাচ্ছেন। আমি জানি সারা মানুষ, সমস্ত বাংলার মানুষ, দেশের মানুষ, বিদেশের মানুষও চাইছেন বিচার চাই, বিচার হোক। কিন্তু আপনি একজন সেন্সিবল মানুষ হিসেবে আমাকে বলুন তো, সত্যি আমার প্রশ্ন, আমার পক্ষে তো সবার কাছে গিয়ে যাওয়া সম্ভব নয়। আপনি ধরুন তাদেরই প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে, সেই সমস্ত মানুষজন যারা কখনো মশাল হাতে, কখনো ক্যান্ডেল হাতে, কখনো রাস্তায় ছবি এঁকে বিভিন্ন সময় প্রতিবাদ করছেন, তাদের প্রতিনিধি হিসেবে আপনি বলুন, আপনার মনে হচ্ছে এই ঘটনায় সিবিআই এর হাতে আদেও কোনো তথ্য প্রমাণ রয়েছে ঘটনার 5 দিন বাদে? দেখুন, একটা জিনিস ক্লিয়ার করে দিই যে রাজ্যবাসী এতক্ষণে জেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ধর্ষণের কোনো সঠিক বিচার করবেন না। এইটা নিশ্চয়ই এতক্ষণে আমাদের কাছে ক্লিয়ার। এটা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, যারা সমর্থক, তারাও এতদিনে এটা বুঝে গেছেন। ব্যাপারটা যখন ধর্ষক আর ধর্ষিতার মধ্যে হয়, তখন এই প্রশ্নে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ধর্ষকের হয়ে কথা বলেছেন। আমরা হাঁসখালি রেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি ওই মেয়েটা নাকি লাভ অ্যাফেয়ার ছিল। একটা ধর্ষণকে মানে ঢাকতে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওনার নাকি লাভ অ্যাফেয়ার ছিল, এই প্রশ্ন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পার্কস্ট্রিট কাণ্ডে বলছেন ও তো একটা কাস্টমারের সাথে কি একটা ঝামেলা হয়েছিল, তাই নাকি এইসব ঘটনা ঘটেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদেরকে বিচার দেবেন না, সেটা যে এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কাদের কাছে আমরা বিচার চাইতে পারি? একজন সাধারণ মানুষ, আপনি যেমন বললেন একজন সাধারণ মানুষকে আমি এখানে প্রতিনিধিত্ব করছি। একজন সাধারণ মানুষ কি প্রশ্ন চাইছেন? যে অভ্রবাবু যেমন বলছেন যে সিবিআই বলেছে দ্য ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড। আমরা সাধারণ মানুষ এটা জানতে চাই না অল্টার হয়েছে কি হয়নি। আমরা এতক্ষণে জেনে গেছি যে কেউ না কেউ এই ধর্ষককে আড়াল করতে চাইছে। আমরা জানতে চাই কে অল্টার করেছে, এইটা সিবিআই সামনে আনুক। আমরা আর এইটা শুনতে চাই না অল্টার হয়েছে কি হয়নি, কেউ কারোকে বাঁচাতে চেয়েছে কি বাঁচাতে চাইনি। আমরা জানতে চাই কেন সামনে আসছে না। এবারে আরেকটা ঘটনা বলি যে এই রাজ্য পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে পঙ্গু করে ফেলেছে। এই ধর্ষণের বিচার সেই ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় গিয়ে নিজেই ধর্ষককে আড়াল করছেন, নিজেই ক্রিমিনালকে আড়াল করছেন, আবার নিজে রাস্তায় দাঁড়িয়ে বলছেন উনি নাকি ধর্ষকের ফাঁসি চান, শাস্তি চান। অর্থাৎ ধর্ষণের বিচার এইটা চাওয়ার কপিরাইট শুধু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। আর আমরা সাধারণ মানুষ যদি রাস্তায় নেমে ধর্ষণের বিচার চাই, তখন কি করা হয়? পুলিশকে লেলিয়ে দেওয়া হয় আমাদের পেছনে, আমাদেরকে লাঠিচার্জ করার জন্য। আর এই পুলিশকে আস্তে আস্তে দেখুন এই পুলিশের অবস্থাটা কি হয়েছে। আমি কেন বললাম এই পুলিশকে পঙ্গু বানিয়ে দিয়েছেন এই রাজ্য সরকার? সুপ্রিম কোর্ট কি বলছে? আরজি করের যে সুরক্ষার ব্যাপার সেটা কিন্তু পুলিশের হাত থেকে কেড়ে নেওয়া হলো, দিয়ে দেওয়া হলো সিআইএসএফকে। আরজি করের তদন্তের ব্যাপার তাও কিন্তু আস্তে আস্তে পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে সিবিআইকে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে ইউটিউবার, সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলছে, তাদেরকে কথায় কথায় পুলিশ গিয়ে অ্যারেস্ট করছে। সেই জিনিসটাও কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলেন এবং পুলিশকে বললেন আপনারা এটা করতে পারেন না। অর্থাৎ পুলিশের কাজ এখন হয়ে গিয়ে দাঁড়িয়েছে যে আপনারা শুধু রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কিছু চালান কাটুন, আর আপনাদের কিছু করতে হবে না। আমি আমার শেষ প্রশ্নে আসি, মানে শেষ উত্তরে আমি এই কথাটা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, ওনার উচিত ছিল মহিলাদের হয়ে স্ট্যান্ড নেওয়া। উনি একটা সার্কুলার জারি করছেন, সার্কুলার জারি করে বলছেন মহিলাদের যতটা সম্ভব উচিত রাত্রেবেলা শিফট না দেওয়া। একদম তাই। আপনি ভাবুন, আমরা মহিলাদের সুরক্ষার জন্য রাস্তায় নামছি, মহিলারা নিজেদের স্বাধীনতার জন্য রাস্তায় নামছেন, রাত দখল করছেন। বাংলাদেশ থেকে সায়ন গাইছে, সায়ন বলে একজন সিঙ্গার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, উনি ওখানকার, উনি বলছেন এই মেয়ে শোন, এই রাত এই ভোর যতখানি পুরুষের ততখানি তোর। এই লড়াইটা যখন আমরা লড়ছি, এই লড়াইটা যখন গোটা বিশ্ব লড়ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না, আপনারা একটা মেয়েকে বলছেন আপনি রাত্রেবেলা যতটা সম্ভব কম ডিউটি নেন। তাহলে কালকে যদি একজন ধর্ষক ধর্ষণ করে, সে এই প্রশ্নটা মানে এইটা সে লজিক দেখাতে পারে যে মুখ্যমন্ত্রী তো বলেছিল আপনাকে রাত্রেবেলা ডিউটি নিতে না, আপনি কেন রাত্রেবেলা ডিউটি নিয়েছিলেন? আপনার সাথে ধর্ষণ করাই যায়। আর আরেকটা জিনিস বলছি, মুখ্যমন্ত্রী আমি এই কথাটা বলে শেষ করি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো একজন মহিলা। উনি কি তাহলে রাত্রেবেলা যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসে, যেমন আমরা দেখেছি ফণীর সময়, উনি কিন্তু রাত জেগে ডিউটি করেছেন, তাহলে উনি কি পদত্যাগ করে দেন রাত্রেবেলা? আমি মনে করি উনি যদি এই সার্কুলার নিজেই মানেন বা মানতে বাধ্য হন, তাহলে আমি চাইছি একজন পুরুষ
মুখ্যমন্ত্রী রাত্রেবেলা থাকুক, রাত্রেবেলা রাখা হোক, এবং সেই জায়গায় বেস্ট মানুষ হবেন সন্দীপ ঘোষ বলে মানুষটা। অর্চিষ্মান বোধহয় আগের দিন বলছিলেন যে যদি রাত্রিবেলা মেয়েদের শিফট করা বারণ থাকে তাহলে রাত্রিবেলার জন্য আলাদা মুখ্যমন্ত্রী নিয়োগ করা হোক, যিনি নাইট শিফট করবেন, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডে শিফট করবেন। মানুষ কিন্তু সন্দীপ ঘোষ। আরেকটা জিনিস, রাত্রেবেলা নাইট শিফট কারা করবে না? গ্রেড এ গ্রেড বি অফিসাররা, মানে যারা তার থেকে নিচু তলার কর্মী না, মহিলারা হলে তারা নাইট শিফট করতে পারবে। মানে এই যে সময় একদম শেষ, কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। 10 সেকেন্ড রিগ্রেসিভ আসছি। বলছি আমার সমবয়সী কিছু তৃণমূলের মুখপাত্ররা আছেন, আমি ছবি দেখাতে পারি, যারা রাস্তায় বেরিয়ে একসময় আন্দোলন করেছিলেন যে আমাদের দরকার জেন্ডার নিউট্রাল লজ। তারা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আইনটা নিয়ে আসছেন, তারা কি সামনে দাঁড়িয়ে সেইটার বিরোধিতা করছেন? আমি সেটা জানতে চাই। আমি হ্যাঁ একদম ইনপুটটা দিয়ে রাখি, সেটা হচ্ছে অনেকেই যেটা ভুলে যাচ্ছেন যে সরকারি প্রশাসনের ব্যর্থতা কেন বলা হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে ঘটনাটা ঘটেছে যে জায়গায় সেটা একটা সরকারি ইনস্টিটিউশন, সরকারি ইনস্টিটিউশনের সরকারি কর্মচারী, তিনি কর্মরত অবস্থায় ছিলেন, অন ডিউটি একজন এমপ্লয়িকে সেখানে একজন ঢুকে ওখানে ধর্ষণ করে দিয়ে খুন করে চলে আসছে, তাহলে দায়টা কার? তার মানে সরকারি প্রতিষ্ঠানকে সরকারি সুরক্ষা দিতে পারে না, তাহলে সেই সরকারের আর মূল্য একদমই তাই। এই জায়গা থেকে তো প্রশ্ন আমার, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় একদম শেষ, 10 সেকেন্ড। আমরা এই জায়গা থেকে তো প্রশ্ন, যদি সরকারি প্রতিষ্ঠানে সরকারি ডাক্তারের সুরক্ষা না থাকে তাহলে এরপরও মানুষ প্রশ্ন করবে না, মানুষ দাবি করবে না যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, পুলিশ কমিশনার পদত্যাগ করুন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করুন। আমি অর্চিষ্মান, আপনি বলুন, আপনারা বলতে বলতে আমি যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী টুইট করেন নির্মল ঘোষ সেই সময় শ্মশানে উপস্থিত ছিলেন, সেই ভিজুয়াল আমি দেখাচ্ছি। শেষ করে দিন 10 সেকেন্ড অর্চিষ্মান। না, বলছি যে সরকারি মানে একটা ইনস্টিটিউশনে সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র ডাক্তার বা নার্স যারা অন ডিউটি আছে তাদের ব্যাপার নয়, মহিলা ডাক্তার মহিলা নার্স সেটা ব্যাপার নয়, রোগীদের কোথায় সুরক্ষা আছে? মহিলা রোগীরাও তো অ্যাডমিটেড থাকে। এই রাত্রির সাথে যে সার্কুলারটা বার করলো, রাত্রিবেলা লেবার রুমগুলো কে সামলাবে? এটা কি অ্যাকসেপ্টেবল কখনো যে একজন মানে শুধুই পুরুষ ডাক্তাররা লেবার রুম সামলাবে? সম্ভব নয়। আমি একদম এই জায়গা থেকে এই ডিবেট এই আলোচনা শেষ করলাম এবং এখানেই প্রশ্ন করলাম, আরো একবার করলাম যে শুধুমাত্র বিচার চাই বলে থেমে যাবেন না। যদি সত্যি সত্যি চান যে শেষ হোক কোথাও, তাহলে প্রকৃত জায়গায় প্রশ্ন করতে হবে আমাদের, নাহলে কিন্তু সত্যি কোনো উত্তর পাওয়া যাবে না। আর শেষ করার আগে খুব জরুরি বার্তা, গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে রাখি, কোনোভাবে আমি অনুরোধ করছি হাত জোর করে, সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে অভয়ার নাম, তার ছবি ব্যবহার করবেন না, কোনো ক্ষেত্রে নয়। অনেকে করেছেন, অনেকে ভুল করেছেন, বলার সময় বলেছেন, কিন্তু আপনারা এই কথা এই ভুলটা করবেন না। ন্যায় সংহিতার ধারা 72-এর নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা আইনত অপরাধ। ধারা 64, 65, 66, 67, 68, 69, 71 অনুযায়ী এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। অভিযুক্তের 2 বছরের জেল হতে পারে, জরিমানাও হতে পারে। তাই সাবধানে থাকুন। কোনোভাবে অভয়ার নাম, অভয়ার ছবি, তার নাম উচ্চারণ করা, লেখা, সেই ছবি দেখানো, এগুলো থেকে বিরত থাকুন। যদি কেউ করেও থাকে তাকেও আটকান প্লিজ, এই অনুরোধ রাখলাম। একটা ছোট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।